নমস্কার, লেটস লার্ন অ্যান্ড টিচ চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজ আমরা পড়তে চলেছি দ্য ফেমাস ইন্দো অ্যাংলিয়ান রাইটার আর.কে নারায়ণের লেখা মালগুডি ডেজ থেকে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে মানে এক জ্যোতিষীর দিন। এক জ্যোতিষীর কাহিনী এখানে বর্ণিত আছে, তার একটা দিনের ঘটনা এখানে বর্ণনা করা হয়েছে। Punctually at midday, punctually means usually প্রতিদিনের মতো, at midday দিনের মধ্যাহ্নে প্রায় দুপুরের দিকে he opened his ব্যাগ সে তার ব্যাগটা খুলতো অ্যান্ড স্প্রেড আউট এবং ছড়িয়ে দিত হিজ প্রফেশনাল ইকুইপমেন্টস, তার জীবিকার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র। প্রফেশনাল ইকুইপমেন্টস বলতে যেমন একটা ডক্টরের ক্ষেত্রে একটা ডক্টরের প্রফেশনাল ইকুইপমেন্টস যা হয়, স্টেথোস্কোপ হয়, ব্লাড প্রেশারের বিভিন্ন যন্ত্রপাতি হয়, আরও যা সামগ্রী হয়, এমনি তখন একটা কৃষকের তো সেই সামগ্রী লাগে না। একটা কৃষকের চাষাবাদের ক্ষেত্রে তার আলাদা কাস্তে, কোদাল, নিড়ানি ইত্যাদি লাগে। তো একটা কৃষকের ক্ষেত্রে সেইগুলো হচ্ছে প্রফেশনাল ইকুইপমেন্টস তার, এবং এক ডক্টরের ক্ষেত্রে তার প্রফেশনাল ইকুইপমেন্টস আলাদা। তো এখানে যেহেতু আমরা অ্যাস্ট্রোলজারের কাহিনী পড়ছি, তো একজন অ্যাস্ট্রোলজারের প্রফেশনাল ইকুইপমেন্টস আলাদা। তার প্রফেশনাল ইকুইপমেন্টসের মধ্যে কী কী আছে? হুইচ কনসিস্টেড অফ এ ডজন কোরি সেলস, তার মধ্যে আছে 1 ডজন কোরি সেলস, এ স্কোয়ার পিস অফ ক্লোথ, একটা বর্গাকার আকৃতির কাপড়, উইথ অবসকিউর মিস্টিক চার্টস অন ইট, আর ওই কাপড়টার মধ্যে মিস্টিক চার্টস ছড়া, এখানে মন্ত্র বলা যেতে পারে, যে কিছু রহস্যময় মন্ত্র আছে এই কাপড়টার উপর লেখা, এবং সেগুলো কী করেছে, অবসকিউর হয়ে গেছে, মানে দীর্ঘদিন ব্যবহারের ফলে ওই কাপড়ের ওপর যে লেখা থাকে লেখাগুলো অস্পষ্ট হয়ে গেছে। এ নোটবুক অ্যান্ড এ বান্ডেল অফ পালমাইরা রাইটিং, একটা নোটবুক আছে এবং একটা বান্ডেল পালমাইরা রাইটিং। পালমাইরা রাইটিং মিন্স যে তালপাতার ওপর আগে যে লেখা হতো, পুঁথি যেটাকে বলে, তার কাছে এরকম একটা তালপাতার লেখা পুঁথি ছিল। হিজ ফোরহেড, তার কপাল, ওয়াজ রেসপ্লেন্ডেন্ট উইথ স্যাক্রেড অ্যাস, তার কপালে দীপ্তমান হচ্ছিল, কপালটি দীপ্তমান হচ্ছিল উইথ স্যাক্রেড অ্যাস, পবিত্র ছাই, অ্যান্ড ভার্মিলিয়ন, সিঁদুর দিয়ে, মানে তার কপালে ছাই এবং সিঁদুরের প্রলেপ লাগানো আছে। অ্যান্ড হিজ আইস, এবং তার চোখগুলো স্পার্কেলড উইথ এ শার্প অ্যাবনর্মাল ক্লিন, তার চোখগুলো স্পার্কেলড চকচক করছিল উইথ এ শার্প অ্যাবনর্মাল ক্লিন, একটি তীক্ষ্ণ অস্বাভাবিক ছটা তার চোখ থেকে বেরিয়ে আসছিল। হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম, যেটা নিঃসন্দেহে একটা বহিঃপ্রকাশ অফ এ কন্টিনিউয়াল সার্চিং, অবিরাম খোঁজের, লুক ফর কাস্টমার্স, সে তার কাস্টমার্সদের বা ক্রেতাদের খোঁজ করছিল, সেই অবিরাম খোঁজ করছিল, সেটা যেন একটা দ্যুতির মাধ্যমে প্রকাশ পাচ্ছিল। বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্টস, কিন্তু তার এই যে অবিরাম কাস্টমারদের খোঁজা, সেই খোঁজাটা, সেই চোখের দৃষ্টিটা বা দুটিটা, ওয়াজ হুইচ হিজ সিম্পল ক্লায়েন্টস, যেটা তার সহজ সরল সাদাসিধে ক্রেতারা টুক টু বি এ প্রফেটিক লাইট, এটা একটা স্বর্গীয় দৃষ্টি ভেবে নিত। অ্যান্ড ফিল কমফর্টেড, এবং এটা ভেবে প্রচণ্ড স্বস্তি পেত বা শান্তি পেত যে তার দৃষ্টি একটা শুভ দৃষ্টি বা ভালো দৃষ্টি তাদের দিকে পড়েছে। The power of his eyes was considerably enhanced by their position, তার যে চোখের দৃষ্টির ক্ষমতাটা, তার চোখের এখানে দ্য পাওয়ার অফ হিজ আইজ, তার চোখের ক্ষমতা বলতে তার দৃষ্টির কথা বলা হয়েছে, ওয়াজ কনসিডারেবলি এনহান্সড, আরও বর্ধিত হতো, বাই দেয়ার পজিশন, চোখগুলো যে জায়গায় আছে তার পজিশনের ওপরও বর্ধিত হতো। চোখগুলো কোথায় আছে? প্লেসড অ্যাজ দে ওয়ার বিটুইন দ্য পেইন্টেড ফোরহেড, আমরা আগেই দেখলাম যে অ্যাস্ট্রোলজারের কপালে স্যাক্রেড অ্যাস এবং ভার্মিলিয়ন
ছাই এবং সিঁদুরের প্রলেপ লাগানো আছে। তো কপালে এইভাবে পেইন্টেড করা আছে। অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স এবং কালো কোফ হুইচ স্টেম ডাউন হিজ চিক্স, গাল বেয়ে নেমে গেছে। তো ওপরে কপালে হচ্ছে ভার্মিলিয়নের অ্যাসিড প্রলেপ এবং নিচে হচ্ছে কালো মুখ ভর্তি দাড়ি যেটা গাল বেয়ে নেমে গেছে। এই দুটোর মাঝে তার চোখগুলো আছে, ফলে তার চোখটাকে আরও বেশি অ্যাট্রাক্টিভ মনে হচ্ছে। চোখের দৃষ্টিটা চোখটাকে মানে সৌন্দর্যটা অ্যাজ অ্যাস্ট্রোলজার হিসাবে আরও বেশি বর্ধিত করছে। ইভেন এ হাফ উইটস আইস, এমনকি একজন অর্ধ বোকার চোখও উড স্পার্কেল ইন সাচ এ সেটিং, এইরকম সেটিংয়ে যদি থাকে সেও চকচক করবে। টু ক্রাউন দ্য এফেক্ট, এই যে তার অ্যাপিয়ারেন্স, কপালে সিঁদুর এবং অ্যাসিড প্রলেপ, গালভর্তি দাড়ি, চোখ, তার এই যে রূপটাকে আরও বেশি বর্ধিত করতে সে কী করেছে, হি ওন্ড এ স্যাফরন কালার টারবান, সে একটা গেরুয়া রঙের পাগড়ি অ্যারাউন্ড হিজ হেড, তার মাথায় একটা গেরুয়া রঙের পাগড়ি পড়েছে। দিস কালার স্কিম নেভার ফেল্ড, এই গেরুয়া রং তো কখনো মানুষের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হবে না। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম, লোকজন বা মানুষজন তার প্রতি আকর্ষিত হতো অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস অর ডালিয়া স্টাফস, যেমন মৌমাছিরা আকাশের প্রতি অ্যাট্রাক্টেড হয় এবং ডালিয়া ফুলের প্রতি অ্যাট্রাক্টেড হয়, তেমনি মানুষও তার প্রতি আকর্ষিত হয়ে আসতো। হি স্যাট আন্ডার দ্য পোজ অফ এ স্প্রেডিং টামারিন ট্রি, সে কোথায় বসতো, তার ব্যবসা করার জায়গাটা কোথায় ছিল, একটা বড় টামারিন ট্রি ছিল, তেঁতুল গাছ, সেই তেঁতুল গাছ তার শাখা পোশাখাগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, একটা বড় তেঁতুল গাছ তার চারিদিকে শাখা পোশাখা ছড়িয়েছে, সেই শাখা পোশাখার নিচে সে বসতো। হুইচ ফ্লাঙ্কড এ পাথ, এবং তার ওই যে গাছটা একটা পথের পাশে ছিল, যেই পথটা রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, যেটা টাউন হল পার্কের দিকে গেছে। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ, এই যে জায়গাটা উনি বিজনেস করতেন, সেই জায়গাটা বিভিন্ন কারণে স্মরণীয়। কারণগুলো কি? A surging crowd was always moving up and down this narrow road, morning till night. সকাল থেকে রাত পর্যন্ত বড় একটা ভিড়, মানে প্রচুর মানুষের ঢল was always moving up and down, ওই দিক দিয়ে যাতায়াত করতো ওই রাস্তা দিয়ে। A variety of trades and occupations was represented all along its way. এই পথের ধারে a variety of trades, বিভিন্ন ধরনের ব্যবসা and occupations, জীবিকা were represented, সেখানে ওই রাস্তার ধারে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের ব্যবসা করত এবং বিভিন্ন জীবিকার মানুষ জীবিকা করত। তারা কারা? মেডিসিন সেলার্স, ওষুধ বিক্রেতা, সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার, চুরি করা যে সমস্ত জিনিসপত্র হয় তাদের বিক্রেতা, অ্যান্ড জাঙ্ক, শুধুমাত্র চুরি করা জিনিস নয়, যে পুরোনো জিনিসপত্রেরও বিক্রেতারা থাকতো, ম্যাজিশিয়ানস থাকতো, অ্যান্ড অ্যাভাবল, এবং সর্বোপরি অ্যান অকশনিয়ার অফ চিপ ক্লোথস, মানে সস্তার কিছু জামা কাপড় বিক্রেতা থাকতো, হু ক্রিয়েটেড এনাফ টিন, যারা প্রচুর চিৎকার করতো অল ডে, সারাদিন, টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, পুরো শহরটাকে আকর্ষিত করতো, মানে মানুষকে বা তার ক্রেতাদের আকর্ষিত করতে প্রচণ্ড তাদের ব্যবসায়িক চিৎকার করতো। নেক্সট টু হিম, তার পাশেই, ইন ভেসিফোরাসনেস কেম এ ভেন্ডার, তার পাশে কে আসতো? একটা বিক্রেতা। অফ ফ্রাইড গ্রাউন্ডনাটস, বাদাম মানে ভাজা বাদাম বিক্রেতা একজন আসতো, তিনিও প্রচণ্ড চিৎকার করতেন, তার ব্যবসায়িক চিৎকার। ইন ভেসিফোরাসনেস কেম, মানে প্রচণ্ড ব্যবসায়িক চিৎকার করতে করতে তিনি আসতেন, এসে তার কাছে তারপরেই বসতেন। হু গেভ হিজ ওয়ার এ ফ্যান্সি নেম, এবং সে এসে তার ব্যবসাটাকে চমৎকার সব নাম দিতেন ইচ ডে, প্রত্যেক দিন। কলিং ইট বোম্বে আইসক্রিম, কোনো দিন তার ব্যবসাটাকে নাম দিল যে বোম্বে আইসক্রিম, ওয়ান ডে, অ্যান্ড অন দ্য নেক্সট দিল্লি আমন্ড, কোনো দিন আবার নাম দিল পরের দিন হয়তো দিল্লি আমন্ড, অ্যান্ড অন দ্য থার্ড রাজাস ডেলিকেসি, আবার হয়তো তৃতীয় দিন নাম দিল যে রাজাস ডেলিকেসি, এরকম, অ্যান্ড সো ফোর্থ, এইভাবেই চলতে থাকতো দিনের পর দিন, ক্রমান্বয়ে চলতে থাকতো এরকম।
অ্যান্ড পিপল ফ্লোক টু হিম, আর মানুষজন যেন দল বেঁধে বা ঝাঁক বেঁধে তার দিকে আসতো। এ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড ডেলাইট বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, এবং এই যে ভিড়ের একটা বড় অংশ বা একটা ভালো অংশ জড়ো হতো বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, ওই অ্যাস্ট্রোলজারের কাছে। দ্য অ্যাস্ট্রোলজার ট্রান্সঅ্যাক্টেড হিজ বিজনেস বাই দ্য লাইট অফ এ ফ্লার হুইচ crackled and smoked up above the groundnut heap nearby. দ্য অ্যাস্ট্রোলজার, ওই যে জ্যোতিষী, ট্রান্সঅ্যাক্টেড হিজ বিজনেস, তার কাজটা পরিচালনা করত, তার যে জীবিকাটা পরিচালনা করত, বাই দ্য লাইট অফ এ ফ্লার, একটা আলোতে, আগুনের আলোতে, হুইচ ক্র্যাকলড অ্যান্ড স্মোকড আপ, যেটা ছিটিয়ে আসতো অ্যাবভ দ্য গ্রাউন্ডনাট হিপ নিয়ার বাই, পাশেই যে একজন বাদাম বিক্রেতা আছেন যিনি বাদাম ভাজা বাদাম বিক্রি করেন, তো ওনার যে জীবিকার জন্য যে তিনি আগুনটা জ্বালাতেন, সেই আগুন থেকে যতটুকু আলো আসতো সেই আলোতেই এই অ্যাস্ট্রোলজার তিনি কাজ চালিয়ে নিতেন, উনি নিজের জন্য কোনো লাইট জ্বালাতেন না। Half the enchantment of the place was due to the fact that it did not have the benefit of municipal lighting. Half the enchantment of the place, ওই জায়গাটার যে অর্ধেক রহস্যটা বা এই যে একটা পরিবেশ, সেই পরিবেশটা অর্ধেকটাই সৃষ্টি হয়ে যেত ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট, এই কারণে দ্যাট ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটস, কারণ ওই জায়গাটা পৌরসভার আলোর কোনো সুবিধা পায়নি, ওখানে কোনো পৌরসভার আলো ছিল না। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই সব লাইটস, ওই জায়গাটা, ওই যে রাস্তার দুই ধারে বিভিন্ন দোকান বসতো বা ব্যবসা নিয়ে মানুষজন বসতো, তাদের আলোতেই আলোকিত হয়ে যেত। ওয়ান অর টু হ্যাড হিসিং গ্যাস লাইটস, দু একজনের কাছে গ্যাস লাইট থাকতো যেটা প্রচণ্ড রকম শব্দ করতে থাকো, তো পুরোনো দিনে এক গ্যাস লাইট ব্যবহার করা হতো যেটা প্রচণ্ড একটা শোঁ শব্দ করে, তো হিসিং গ্যাস লাইটস দু একজনের কাছে থাকতো। সাম হ্যাড নেকেড ফ্লাওয়ার্স স্টাক অন পোলস, কারো কারো আবার নেকেড ফ্লাওয়ার্স মিনস একটা মোমবাতি যেমন জ্বালালে শুধু আগুনের শিখাটা জ্বলে, সেখানে চারিদিকে কিন্তু কোনো ঘেরা দেওয়া থাকে না, তো তেমনি এইরকম নেকেড ফ্ল্যাটসের কথা বলা হয়েছে। স্টাক অন পোলস, যেটা খুঁটির ওপর বাঁধা থাকতো, মানে এটা আমরা মশালও কল্পনা করে নিতে পারি যে মশাল জ্বালিয়ে ব্যবসা করতো। সাম ওয়ার লিট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস, কেউ কেউ আবার পুরনো সাইকেলের যে বাতি, পুরোনো দিনের সাইকেলে আলো লাগানো থাকতো, যেমন আজকাল মোটর সাইকেলে বা বাইকগুলোতে থাকে, সাইকেলেরও এক বিশেষ ব্যবস্থায় আলো জ্বালানো হতো, সেই পুরনো সাইকেলের ল্যাম্প জ্বালিয়েও কেউ কাজ করে নিত। অ্যান্ড ওয়ান অর টু, এবং তাদের মধ্যে দু একজন লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স, যেমন ওই অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীর কথা আমরা পড়ছি, সেই অ্যাস্ট্রোলজার ম্যানেজড উইথাউট লাইটস অফ দেয়ার ওন, তাদের নিজেদের আলো ছাড়াই নিজেদের ব্যবসাটাকে চালিয়ে নিতেন। ইট ওয়াজ এ বিউইল্ডারিং ক্রিস ক্রস অফ লাইট রেস অ্যান্ড মুভিং শ্যাডোস, এটা ছিল এক বিউইল্ডারিং মিনস বিভ্রান্তকারী ক্রিস ক্রস অফ লাইটস রেস অ্যান্ড মুভিং শ্যাডোস, যেহেতু রাস্তার দুই ধারে ব্যবসায়ীরা তাদের ব্যবসা নিয়ে বসেছেন এবং সেখান থেকে একটা আলো আসছে এবং মাঝখান দিয়ে রাস্তা দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করছে, তো এই আলোর ছটা এবং এই চলমান ছায়া, এই দুয়ে মিলিয়ে এক বিভ্রান্তকারী পরিবেশ, ওখানে আলো ছায়ার এক পরিবেশ তৈরি হতো। দিস সুটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি রিজন, এটাতেই ওই জ্যোতিষী নিজের কে খুব মানিয়ে নিয়েছিল, যে আলো নেই, অন্যের আলোতে নিজের ব্যবসা চালিয়ে নেওয়া এবং আলো আধারের ওই যে পরিবেশটাই নিজেকে খুব মানিয়ে নিয়েছিল। কারণটা কি, সে কেন মানিয়ে নিয়েছিল বা কেন সে নিজের ব্যবসার জন্য কোনো আলো রাখেনি? ফর দ্য সিম্পল রিজন দ্যাট, এটা খুব সাধারণ কারণে যে হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার হোয়েন হি বিগান লাইফ, যখন সে তার জীবনটা শুরু করেছিল বা জীবন নিয়ে যখন প্রথম সে একদম ভাবতে আরম্ভ করেছিল, তার কোনো ইচ্ছেই ছিল না জ্যোতিষী হওয়ার। And he knew no more of what was going to happen to others than he knew what was going to happen to himself next minute.
মানে নিজের জীবনে পরবর্তী মুহূর্তে কী হতে চলেছে সেটা অনেক বেসিসে ইন্টারেস্টেড থাকতো, অন্যের জীবনে কী ঘটছে সেটার প্রতি আগ্রহ না দেখিয়ে। কিন্তু অ্যাস্ট্রোলজার্সের লাইফ কি, অ্যাস্ট্রোলজার্স কী করে যে অন্যের জীবনে অতীতে কী হয়েছে, ভবিষ্যতে কী হতে চলেছে, এইসব নিয়ে বেশি অ্যাস্ট্রোলজার কাজ করে। কিন্তু সে প্রথম জীবনে যেহেতু অ্যাস্ট্রোলজার নিয়ে কখনো ভাবেইনি সে একজন অ্যাস্ট্রোলজার হবে, তো তাই স্বাভাবিকভাবেই সে অপরের জীবনে কোনো ইন্টারেস্ট রাখতো না, অপরের জীবনে কী হচ্ছে না হচ্ছে এসব নিয়ে ইন্টারেস্ট রাখতো না। হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার্স। তার এই সহজ সাদাসিধে কাস্টমাররা তার কাছে যতটাই অপরিচিত বা আগন্তুক, সে ওই গ্রহ নক্ষত্রর কাছে তার থেকেও বেশি আগন্তুক। মানে একজন অ্যাস্ট্রোলজার মানে গ্রহ নক্ষত্র নিয়ে সবসময় কাজ করে। তো যেহেতু তার ফার্স্ট লাইফে এই ধরনের কোনো ইন্টেনশনই তার ছিল না জীবনটাকে এভাবে অতিবাহিত করা বা এটাকে জীবিকা হিসেবে নেওয়া, তো গ্রহ নক্ষত্র তার কাছে সেই রকমই আগন্তুক ছিল যেমন ওই তার সহজ সাদাসিধে কাস্টমাররা তার কাছে এখন। Yet he said things which pleased and astonished everyone. তবুও he said things, সে যা কিছু বলে which pleased and astonished everyone, সেটা প্রত্যেককে প্রচণ্ড খুশি করতো এবং অবাক করে দিত, সে যা কিছুই বলে না কেন। দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি, যেটা এই যে সে কি বলছে, যেটা অন্য মানে তার কাস্টমারদেরকে যে প্লেসড করছে, অ্যাস্টনিশ করছে, সেটা কিন্তু খুব সহজ একটা ব্যাপার নয়। দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি, প্র্যাকটিস অ্যান্ড শ্রিউড কেস ওয়ার্ক, যেটা ছিল প্রচণ্ড ব্যাপারটা নিয়ে পড়াশুনো করা, একটা অনুশীলন করা এবং তীক্ষ্ণ অনুমান করার ক্ষমতা। এইগুলো না থাকলে কিন্তু কখনো অ্যাস্ট্রোলজার হওয়া যায় বলে আমার মনে হয় না। অল দ্য সেম, একই রকমভাবে ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার। অন্য কোনো জীবিকায় একজন সৎ মানুষ যতটা পরিশ্রম করতে হয় তার ব্যবসাকে দাঁড় করার জন্য, তেমনি এটাও ততটাই পরিশ্রমের একটা কাজ, একই রকমভাবে। অ্যান্ড হি ডিজার্ভ দ্য ওয়েজেস হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ এ ডে, এবং তিনি কিন্তু তার পারিশ্রমিকটা অর্জন করেন, ডিজার্ভ করেন। হি ক্যারিড হোম, যেটা সে নিয়ে যায়, অ্যাট দ্য এন্ড অফ এ ডে, একটা দিনের শেষে তিনি তো কষ্ট করে ওটা রোজগার করেন, তার পারিশ্রমিকটা তার কষ্টের জন্য ডিজার্ভ করে সে, যে এত গেস ওয়ার্ক করা, এত প্র্যাকটিস এবং স্টাডির মাধ্যমে সে এই জায়গায় পৌঁছেছে। সে এমন একটা ক্যাপাবিলিটি নিজের মধ্যে তৈরি করেছে যে তার কথা মানুষকে অবাক করে, মানুষকে খুশি করে। তার এই কাজের জন্য যে পারিশ্রমিকটা সে ডিজার্ভ করে, তার পাওয়া উচিত, সে যোগ্য করে তুলেছে, সেই পারিশ্রমিকটা নিয়েই সে দিনের শেষে বাড়ি ফিরে যায়। আশা করছি গল্পটা আপনারা এতদূর বুঝতে পেরেছেন। ফিরে আসবো পরবর্তী অংশ নিয়ে। সাথে থাকবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।